আমাদের ভারতের কাছে রয়েছে পাওয়ারফুল প্যারা কমান্ডো এবং পাওয়ারফুল এনএসজি কমান্ডো এবং আরো অনেক কমান্ডো রয়েছে আমাদের ভারতের কাছে। প্রায় সময় অনেক ভারতীয় নাগরিক বড়াই করে বলেছে, আমাদের কাছে তো এটা আছে, সেটা আছে, এই বাহিনী আছে, ওই বাহিনী আছে, আমরা বাংলাদেশকে 15 মিনিটে দখল করে নিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে, বাংলাদেশের কাছেও তো কমান্ডো বাহিনী রয়েছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের কাছে যে কমান্ডো বাহিনীগুলো রয়েছে এর মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল কমান্ডো বাহিনী কোনটি, এবং সেই বাহিনীটা আসলে কতটা পাওয়ারফুল। হ্যাপি ওয়ার্সকন, আজকে বাংলাদেশের সব থেকে বেশি পাওয়ারফুল কমান্ডো বাহিনী সম্পর্কে জানবো। ভিউয়ার্সগুলো, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুনলাইফ ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি, ভিডিওর শিরোনামটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বাহিনী। হ্যাঁ, কোনটি কোনটি সব থেকে বেশি পাওয়ারফুল কমান্ডো বাহিনী? তাহলে চলুন ভিউয়ার্সগণ, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা থেকে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আধুনিক যুদ্ধে স্পেশাল ফোর্সের গুরুত্ব অনেক বেশি, কারণ অনেক সময় কয়েকশো কমান্ডোই হাজার হাজার সৈন্যের কাজ করে ফেলে। বাংলাদেশে রয়েছে এমন কিছু এলিট ইউনিট যারা দেশের সবচেয়ে কঠিন মিশনে কাজ করে। রাতের অন্ধকারে গোপন অভিযান, জঙ্গি দমন, জিম্মি উদ্ধার আর কয়েক মিনিটে ভয়ঙ্কর অপারেশন শেষ করা। এই কমান্ডোদের ট্রেনিং এত কঠিন যে অনেক সৈনিকই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। আজ আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং এলিট কমান্ডো বাহিনীগুলো সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। তালিকার সবার প্রথমে রয়েছে প্যারা কমান্ডো ব্রিগেড। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স বলা হয়। আধুনিক কমান্ডো শক্তি গড়ে তুলতে 2015 সালে এই ব্রিগেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই বাহিনীতে যোগ দিতে হলে সেনাবাহিনীর মধ্য থেকে কঠিন শারীরিক ও মানসিক পরীক্ষায় পাশ করতে হয়। তাদের ট্রেনিং কয়েক মাস ধরে চলে এবং এতে এয়ারবোর্ন জাম, জঙ্গল ওয়ারফেয়ার ও আরবান কম্ব্যাট শেখানো হয়। অনেক সদস্য বিদেশি স্পেশাল ফোর্সের সাথে আন্তর্জাতিক মহড়া ও প্রশিক্ষণে অংশ নিয়েছে। 2016 সালের অপারেশন থান্ডারবোল্ট অভিযানের পর এই বাহিনী সবচেয়ে বেশি আলোচনায় আসে। প্যারা কমান্ডো সদস্যরা M4 কার্বাইন, ট্যাবর রাইফেল, স্নাইপার রাইফেল ও আধুনিক টেকটিক্যাল গিয়ার ব্যবহার করে। হোস্টেস রেস্কিউ, অ্যান্টি টেরর মিশন ও দ্রুত গোপন আক্রমণে এই ইউনিট বেশ দক্ষ। এই বাহিনীর সদস্য সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হয়। আকাশপথে দ্রুত নেমে কয়েক মিনিটে অভিযান চালানোর ক্ষমতা তাদের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি। এরপর দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশ নেভি সোয়ার্স। সোয়ার্স হল বাংলাদেশ নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্স ইউনিট। এর পুরো নাম স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভেজ। 2009 সালে এই বিশেষ কমান্ডো ইউনিট গঠন করা হয়। সমুদ্র অভিযান, হোস্টেস রেস্কিউ এবং আন্ডার ওয়াটার অ্যাটাকে তারা খুব দক্ষ। এই বাহিনীর সদস্য হতে নৌবাহিনীর মধ্য থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাদের ট্রেনিং কয়েক মাস ধরে চলে এবং এতে ডাইভিং, প্যারাশুট জাম্প এবং ক্লোজ কম্বাট শেখানো হয়। অনেক সদস্য বিদেশি স্পেশাল ফোর্সের সাথেও প্রশিক্ষণ নিয়েছে। সোয়াস সদস্যরা M4 কার্বাইন, SIG রাইফেল, স্নাইপার রাইফেল ও আধুনিক টেকটিক্যাল গিয়ার ব্যবহার করে। জাহাজ উদ্ধার, সমুদ্রের নিচে বিস্ফোরক অপসারণ ও গোপন অভিযান চালানো তাদের বড় ক্ষমতা। বাংলাদেশের সবচেয়ে কঠিন নেভাল মিশনগুলোর জন্য এই বাহিনীকেই ব্যবহার করা হয়। এরপর 3 নম্বরে আছে SSF। SSF হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিট সিকিউরিটি বাহিনীগুলোর একটি। এর পুরো নাম স্পেশাল সিকিউরিটি ফোর্স। 1986 সালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এই বাহিনী গঠন করা হয়। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের বাছাইকৃত সদস্য নেওয়া হয়। তাদের ট্রেনিংয়ে ক্লোজ প্রোটেকশন, শুটিং এবং অ্যান্টি টেরর স্কিল শেখানো হয়। অনেক সদস্য বিদেশি নিরাপত্তা প্রশিক্ষণও পেয়েছে। SSF সদস্যরা আধুনিক রাইফেল, পিস্তল, বডি আর্মর ও ব্যালিস্টিক হেলমেট ব্যবহার করে। ভিআইপি কনভয় সিকিউরিটি এবং হাই রিস্ক প্রোটেকশন মিশনে তারা বিশেষ দক্ষ। দ্রুত প্রতিক্রিয়া ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে SSF-কে দেশের সবচেয়ে ট্রাস্টেড সিকিউরিটি ইউনিট হিসেবে ধরা হয়। এরপর 4 নম্বরে আছে বাংলাদেশ পুলিশ সোয়াট। বাংলাদেশ পুলিশ সোয়াট হলো দেশের অন্যতম এলিট টেকটিক্যাল ইউনিট। 2009 সালে জঙ্গিবাদ ও হোস্টেজ সমস্যা মোকাবেলার জন্য এই ইউনিট গঠন করা হয়। এই বাহিনীতে পুলিশ বাহিনীর মধ্য থেকে বাছাইকৃত সদস্য নেওয়া হয়। তাদের ট্রেনিংয়ে আরবান কম্ব্যাট, রুম ক্লিয়ারিং এবং স্নাইপার স্কিল শেখানো হয়। অনেক সদস্য বিদেশি স্পেশাল ফোর্সের সাথেও প্রশিক্ষণ নিয়েছে। হোলি আর্টিজান হামলার দেখুন, এখানে একটা বিষয় আমি না বলে পারছি না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের দেখতে পেলাম যে মোটামুটি যতটুকু দেখলাম ভিডিওটা, যে বাহিনীগুলো রয়েছে, মানে যতগুলো বাহিনী রয়েছে সেই বাহিনীগুলোর মধ্যে থেকেই, মানে প্রতিটা বাহিনী থেকেই স্পেশাল ফোর্স তৈরি করা হয়েছে। ও মাই গড, সেটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রতিটা বাহিনী থেকে স্পেশালভাবে কিছু ফোর্স ক্রিয়েট করা হচ্ছে এবং সেই বাহিনীগুলোকে, মানে যেগুলো স্পেশাল, সেগুলোকে স্পেশালভাবে ট্রেনিং করানো হচ্ছে।
সত্যি বিষয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে। অবাক হলাম বিষয়টা দেখার পরে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পর এই ইউনিট সবচেয়ে বেশি আলোচনায় আসে। সোয়াট সদস্যরা M4 কার্বাইন, MP5 শটগান ও স্নাইপার রাইফেল ব্যবহার করে। তারা ব্যালিস্টিক হেলমেট, বডি আর্মর ও নাইট ভিশন গিয়ারও ব্যবহার করে। জিম্মি উদ্ধার, অ্যান্টি টেরর রেড ও হাই রিস্ক অপারেশনে এই ইউনিট বিশেষ দক্ষ। দ্রুত আক্রমণ ও শহরী অভিযানের জন্য সোয়াট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ কমান্ডো ইউনিটগুলির একটি। এরপর 5 নম্বরে আছে এয়ারফোর্স স্পেশাল অপারেশনস ফোর্স। এয়ারফোর্স স্পেশাল অপারেশনস ফোর্স হল বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট। বিমান ঘাঁটি নিরাপত্তা ও স্পেশাল মিশন পরিচালনার জন্য এই ইউনিট গঠন করা হয়। এখানে বিমান বাহিনীর মধ্য থেকে শারীরিক ও মানসিকভাবে সেরা সদস্য বাছাই করা হয়। তাদের ট্রেনিংয়ে এয়ারবেস ডিফেন্স, ক্লোজ কম্ব্যাট ও অ্যান্টি টেরর স্কিল শেখানো হয়। এই ইউনিট M4 কার্বাইন, SMG ও স্নাইপার রাইফেল ব্যবহার করে। দ্রুত প্রতিক্রিয়া, বিমান ঘাঁটি রক্ষা ও জরুরি অভিযানের জন্য এই বাহিনী বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। এরপর 6 নম্বরে আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব 2004 সালে গঠন করা হয়। জঙ্গিবাদ, সন্ত্রাস ও বড় অপরাধ দমনের জন্য এই বাহিনী কাজ করে। এখানে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে। র্যাব সদস্যরা টেকটিক্যাল কম্ব্যাট, রেড অপারেশন এবং হোস্টেজ রেসপন্স ট্রেনিং পায়। এই বাহিনীর মোট সদস্য সংখ্যা কয়েক হাজারের বেশি। তারা M4 কার্বাইন, SMG, শটগান ও আধুনিক টেকটিক্যাল গিয়ার ব্যবহার করে। বাংলাদেশের বড় অ্যান্টি টেরর অপারেশন এবং হাই রিস্ক অভিযানের জন্য র্যাব সবচেয়ে পরিচিত বাহিনীগুলোর একটি। এরপর 7 নম্বরে আছে ব্যাট। ব্যাট বা বর্ডার গার্ড টেকটিক্যাল ইউনিট হলো বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ টেকটিক্যাল ইউনিট। সীমান্ত নিরাপত্তা ও হাই রিস্ক অপারেশন পরিচালনার জন্য এই ইউনিট গঠন করা হয়। এখানে বিজিবির মধ্য থেকে দক্ষ, শারীরিকভাবে শক্ত সদস্য বাছাই করা হয়। তাদের ট্রেনিংয়ে জঙ্গল কম্ব্যাট, বর্ডার রেড এবং ক্লোজ কম্ব্যাট শেখানো হয়। চোরাচালান, সন্ত্রাস ও সীমান্ত অপরাধ দমনে এই ইউনিট কাজ করে। ব্যাট সদস্যরা অ্যাজল রাইফেল, SMG, স্নাইপার রাইফেল ও টেকটিক্যাল গিয়ার ব্যবহার করে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত অভিযান চালানোর ক্ষমতার জন্য এই ইউনিট বিশেষভাবে পরিচিত। সব মিলিয়ে বাংলাদেশের স্পেশাল ফোর্সগুলো এখন আগের চেয়ে অনেক আধুনিক। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বাহিনী কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো দেখতেই পেলাম, আপনারাও দেখতে পেলেন। আশা করি বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আমিও বেশ ভালোভাবে বিষয়টা বুঝতে পারলাম। আসলে এখানে প্রায় অনেকগুলো কমান্ডো বাহিনীর কথা বলা হলো। ঠিক আছে? প্রতিটা বাহিনী আমি দেখতে পেলাম খুবই স্পেশাল। তবে এর মধ্যে যদি সবথেকে বেশি পাওয়ারফুল বলতে হয়, তাহলে আমি বাংলাদেশ আর্মি প্যারা কমান্ডোর যেই ইউনিটটা রয়েছে সেটাকেই বলব। কারণ সেনাবাহিনীর যে প্যারা কমান্ডোর ইউনিটটা রয়েছে সেটা সবথেকে বেশি স্পেশাল এবং সবথেকে বেশি কঠিন প্রশিক্ষণ তারা পার করে আসছে। সেটা সম্পর্কে হয়তো আলাদা করে কিছু বলতে হবে না, কারণ সামরিক বাহিনীর, সেনাবাহিনীর যেই স্পেশাল ফোর্সগুলো হবে সেটা তুলনামূলক অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, অন্যান্য যেই যতগুলো ফোর্স রয়েছে সেগুলোর থেকে একটু বেশি আধুনিক, একটু বেশি পাওয়ারফুল হবে, সেটাই স্বাভাবিক। তবে এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে প্রতিটা বাহিনীতেই কিন্তু স্পেশাল ফোর্স রয়েছে। ঠিক আছে? প্রতিটা বাহিনীতে, যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, এখানে লাস্ট একটা কথা বলি। দেখুন, বাংলাদেশ আর আগের বাংলাদেশের হিসাব করলে হবে না বর্তমানে। ঠিক আছে? কারণ একটা সময় যখন শেখ হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশ নামেই বাংলাদেশ ছিল, কিন্তু এটা আমাদের ভারতের অঙ্গরাজ্যের মতোই ছিল। ভারত সরকার যেটা বলতো বাংলাদেশে সেটাই হতো। তবে রিসেন্টলি কিন্তু হিসাব নিকাশ পুরোপুরি আলাদা। হ্যাঁ, পুরোপুরি আলাদা। তো এখন যদি কেউ বলে বাংলাদেশে 15 মিনিটে এটা করব সেটা করব, তাহলে সেটা নিতান্তই ভুল একটা কথা বলা হবে। আসলে পারমাণবিক ওয়েপন্সের ভয় বাংলাদেশকে দেখিয়ে কোনো লাভ নেই। যদি পারমাণবিক ওয়েপন্স, ঠিক আছে, ইচ্ছে হলেই ব্যবহার করা যেত, তাহলে রাশিয়া অনেক আগেই ইউক্রেনের উপর এটার ব্যবহার করে ফেলতো। ঠিক আছে? তো সেই হিসাবে আমি আর বলতে চাচ্ছি না। আশা করি আপনারা কিছুটা হলেও ধাঁচ পেয়েছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমার মতে আমি চাই যে মিলেমিশে দুইটা দেশ থাকুক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে। ঠিক আছে? তবে আমাদের ভারত সবসময় কর্তৃত্ব দেখানোর যে অভ্যেসটা সেটা আসলে না করলেই বেটার রিসেন্টলি। ঠিক আছে? তো ভিউয়ার্স, নিয়ে ছিল বিস্তারিত। তো আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।